শুরু করলাম তাহলে। আচ্ছা, আগের দিন আমরা কি পড়লাম? আগের দিন না, শুধু ঋগ্বেদ পড়িনি, একদম শুরু থেকে শুরু করি। আমরা কি কি জানি অব্দি, ইতিহাসে কি কি জানি আসলটা এটা জেনে নিতে হবে। প্রথমে ইতিহাসে আসি। আমরা দেখলাম ইতিহাসের যুগ বিভাজন, তারপর মানুষ প্রস্তর যুগগুলো কাটালো, তারপর মানুষ বসতি স্থাপন করলো। বসতির মধ্যে ভারতে দেখলাম একটা সভ্যতা গড়ে উঠছে, সেটাকে বলছে আমরা হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতায় বিভিন্ন শহরের বিবরণ দেখলাম, তাই তো? আচ্ছা, তার মধ্যে দেখলাম যে হরপ্পা সভ্যতা একটা টাইমের পরে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। কীভাবে ধ্বংস হচ্ছে তার কোনো ক্লিয়ার স্টেটমেন্ট নেই, ঠিক বললাম? আচ্ছা, তারপরে ভারতে শুরু হলো একটা গ্রাম ভিত্তিক সভ্যতা, তাই তো? গ্রাম্য সভ্যতা, ঠিক? এই গ্রাম্য সভ্যতাটাই কি বলছে? বৈদিক সভ্যতা, তাই তো? ঠিক বললাম? বৈদিক সভ্যতা। এই বৈদিক সভ্যতার সময়কাল কত? 1500 থেকে 500, তাই তো? 1500 থেকে 1000 অব্দি হচ্ছে ঋগ বৈদিক সভ্যতা, এবং তারপরে 1000 থেকে 500 অব্দি হচ্ছে পরবর্তী বৈদিক সভ্যতা। ঠিক আছে, আশা করি কারো কোনো ডাউট নেই। এইবার বৈদিক সভ্যতার মেন বেস শুরু হয়েছে বেদ, বেদ থেকে, তাই তো? বেদ, বেদ কটা আছে? কটা বেদ? 4টে। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এবার বেদ পড়তে গেলে কি দরকার আমাদের? কি দরকার? বেদাঙ্গ দরকার, তাই তো? বেদাঙ্গ কটা আছে? 6টা আছে। বেদাঙ্গ আছে কটা? 6টা। 6টা বেদাঙ্গ সম্পর্কে আমরা জানলাম। এবার জানলাম যে প্রত্যেকটা বেদের কটা অংশ? প্রত্যেকটা বেদের 4টে অংশ। একটা হচ্ছে ব্রাহ্মণ, আরণ্যক, না না, বলতো 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 ব্রাহ্মণ, ক্ষত্রিয়, না কি কি বল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, হ্যাঁ, ওটা না, ওটা না, ওটা যুগ, ওটা চতুর্বিভাজন। আমি বলবো এবার সংহিতা। হ্যাঁ হ্যাঁ, আরণ্যক, হ্যাঁ, সংহিতা ব্রাহ্মণ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, তারপর হচ্ছে আরণ্যক, তারপর উপনিষদ। এই উপনিষদকে কি বলছে? বেদান্ত বলছে, বেদান্ত। তার কারণ বেদের শেষে থাকে। উপনিষদ টোটাল কটা আছে? 108টা। 108টা। তার মধ্যে ইম্পর্টেন্ট কটা আছে? 13টা। আচ্ছা, এবার প্রত্যেকটা ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, ব্রাহ্মণ কি কি, কোনটার মধ্যে কি কি আছে সব জেনেছি, ঠিক আছে? এইবার ভালো করে বোঝো, আমরা আগের দিন পড়লাম ঋগ্বেদ, মানে প্রথম আমাদের যে বেদটা। এবার তারপর থেকে আমি এখন শুরু করছি। এই অবধি কারো কোনো ডাউট নেই তো? আচ্ছা, পরের বেদটার নাম কি? সামবেদ। এই হচ্ছে সামবেদ। এইবার এই সামবেদ হচ্ছে গানের বই, গানের বই। এটা হচ্ছে প্রথম জিনিস। এই সামবেদে কি আছে? সাম গান আছে। কি গান? সাম গান, ঠিক আছে? এবার যদি প্রশ্ন করে কোন বেদটি এর মধ্যে গানের জন্য বিখ্যাত, মানে গান দিয়ে সংকলিত বেদ কোনটা, সেটা হচ্ছে সামবেদ, ঠিক আছে? এইবার ঋগ্বেদের, কোন বেদের? ঋগ্বেদের। লেখা পরে লিখলেও হবে, ঠিক আছে? আগে কি বলছি সেটা ভালো মতো বুঝে নে। ঋগ্বেদের 8 নম্বর আর 9 নম্বর মণ্ডলের, 8 আর 9 নম্বর মণ্ডলের যে মন্ত্রগুলো আছে সেগুলো এখানে গান হিসেবে উপস্থাপিত করা আছে। কি বললাম, বোঝা গেল? ওইখানে যে মন্ত্রগুলো আছে সামবেদে সেটা গান হিসেবে, গান হিসাবে আছে। কি বললাম? প্রথমে আমরা ঋগ্বেদ আসলো। ঋগ্বেদ সম্পর্কে কি কি জানি তাহলে দেখে নি। ঋগ্বেদে 1008টা সূক্ত আছে, সূক্ত বা হাইম বা মন্ত্র আছে, ঠিক আছে? ঋগ্বেদের টোটাল 10টা পার্ট, ঠিক আছে? 10টা মণ্ডল আছে। তার মধ্যে প্রত্যেকটা মণ্ডলের একটা স্পেসিফিক ব্যাপার আছে। 10 নম্বর মণ্ডলে সম্ভবত ওই চতুর্বর্ণ আছে, যেখানে যেখানে ওই ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, এই উরু থেকে হচ্ছে বৈশ্য, আর চরণ থেকে শূদ্রের জন্ম হয়েছে। এগুলো লেখানো আছে তো? এইবার এই ঋগ্বেদের 8 নম্বর আর 9 নম্বর, ক নম্বর? 8 নম্বর আর 9 নম্বর মণ্ডলে যে মন্ত্রগুলো আছে সেই মন্ত্রগুলো নিয়ে রচিত হয়েছে কোন বই? সামবেদ, ঠিক আছে?
গান আকারে রচিত হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে সর্বক্ষুদ্র, মানে 4টে বেদের মধ্যে সবচেয়ে ছোট বেদ, সবচেয়ে ছোট। এবার যদি প্রশ্ন করে সব থেকে পুরাতন বেদ কোনটা, ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে পুরানো বেদ। তারপরে এবার যদি প্রশ্ন করে সবচেয়ে ছোট বেদ কোনটা, মানে আকার ক্ষুদ্র, দেখা গেল আমার কাছে দুটো বই আছে, এই একটা বই আর এই একটা বই, এই দুটো বইয়ের মধ্যে ছোট কোনটা, এই বইটা ছোট। তাহলে ধরে নিতে হবে এটা ঋগ্বেদ আর এটা সামবেদ, ঝামেলা শেষ, আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, এইবার 1810টা গান আছে। এখানে আমি গান হিসাবে বলছি, কিন্তু এগুলো একটা মন্ত্র। কি বলে বোঝা গেল? গান হিসাবে আমি বলছি, তবে এগুলোকে একটা মন্ত্র। এইখানে ধ্রুপদ রাগ লক্ষ্য করা গেছে। ধ্রুপদ রাগ কি? গার্লফ্রেন্ড ছেড়ে যাওয়ার রাগ, টাকা পয়সা পাওয়ার রাগ, বন্ধু বান্ধব ঘুরতে না নিয়ে যাওয়ার রাগ। সিনেমাটা রাগ আছে ধ্রুপদ রাগ। এটাই কি? এটা না। রাগ হচ্ছে একটা সঙ্গীতের ধারা। করে করে না, আমি তো জানি না সব, ঠিক আছে। এরকম একটা পার্ট হচ্ছে রাগ সঙ্গীত, তার মধ্যে একটা ভাগ হচ্ছে ধ্রুপদ রাগ সঙ্গীত। এই ধ্রুপদ রাগ সঙ্গীতের অস্তিত্ব কোন বেদে পাওয়া গেছে? সামবেদে পাওয়া গেছে। এফ কি ক্লিয়ার না আনক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা বেশ, লিখে নেব তোরা। এফ আশা করি সবার ক্লিয়ার। এইবার পরের বেদ কি? আচ্ছা, একটা জিনিস আমি কারেকশন করে দিই, যেটা আমি এখানে লিখতে ভুল করেছিলাম, যে ঋগ্বেদে 1028টা সূক্ত বা 1028টা মন্ত্র আছে, ঠিক আছে। এটা আমি 1008টা লিখে দিয়েছিলাম ভুল করে। এরপরে কোন বেদ? যজুর্বেদ। এই যজুর্বেদের দুটো পার্ট। কটা পার্ট? দুটো পার্ট। একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ, আর একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ, ঠিক আছে। এবার যদি প্রশ্ন করে কোন বেদের দুটো পার্ট, একটা হচ্ছে কৃষ্ণ, শুক্ল মানে কি সাদা, আর কৃষ্ণ মানে কালো। এবার এই শুক্ল যজুর্বেদ লিখে নিবি নাকি তোরা? দাঁড়া 1 মিনিট, কি ফোন করে। আচ্ছা, যজুর্বেদের কটা অংশ? একটা কি আর একটা কৃষ্ণ, কালো। এই শুক্ল যজুর্বেদে আমরা জানি কি প্রত্যেকটা বেদে উপনিষদ থাকে না, থাকে না। এই শুক্ল যজুর্বেদে শতপথ লিখে নে না, শতপথ ব্রাহ্মণ উপনিষদ আছে। শতপথ ব্রাহ্মণ উপনিষদ আছে। এইটা স্পেশালিটি কি? এটা হচ্ছে সবচেয়ে বড়, সর্ববৃহৎ উপনিষদ। তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন পেয়ে গেলাম। প্রশ্ন হচ্ছে সর্ববৃহৎ উপনিষদ কোনটা? শতপথ ব্রাহ্মণ উপনিষদ। নামে ব্রাহ্মণ আছে, তবে কিন্তু এটা ব্রাহ্মণ না। ব্রাহ্মণ কিন্তু একটা বইয়েরও পার্ট, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এটা ওই ব্রাহ্মণ না, কিন্তু এটা হচ্ছে উপনিষদ। সবচেয়ে বড় উপনিষদ কোনটা তাহলে? শতপথ ব্রাহ্মণ উপনিষদ হয়ে গেল। এটা কোন বেদের অংশ? আটটু ভেঙে বললে শুক্ল যজুর্বেদের অংশ, ঠিক আছে। আচ্ছা, আর সবচেয়ে পুরনো, এখানে একটু ছোট্ট একটা তথ্য লিখে, সর্বপ্রাচীন উপনিষদ কোনটা? বৃহদারণ্যক।
বৃহদারণ্যক উপনিষদ। আমি এখানে হোস্টু লিখে দিলাম, বুঝে নিস। হ্যাঁ, বৃহদারণ্যক উপনিষদ। এইবার এই কৃষ্ণ যজুর্বেদে চলে। হ্যাঁ, এই কৃষ্ণ যজুর্বেদে আছে কথা উপনিষদ। কোন উপনিষদ? কথা উপনিষদ। এই কথা উপনিষদের মধ্যে যম আর নচিকেতা এই দুইজনের কথোপকথন আছে। এবার প্রশ্ন করবে কিভাবে, যম আর নচিকেতার কথোপকথন কোন উপনিষদে আছে? হ্যাঁ, কথা উপনিষদে আছে। কথা উপনিষদ কোন বেদের অংশ? হ্যাঁ, এদিকে তাকা, যজুর্বেদের অংশ। এবার যজুর্বেদ আটটু যদি ভেঙে বলে যে কথা উপনিষদ কোন বেদের অংশ? কৃষ্ণ যজুর্বেদের অংশ। তাহলে আমি একবার আটটু একদম পুরোটা ইমেজটা ক্লিয়ার করি। আমাদের কটা বেদ? চারটে বেদ। চারটে বেদের মধ্যে একটা বেদ হচ্ছে যজুর্বেদ, জানলাম এই অবধি। যজুর্বেদের কটা পার্ট? দুটো পার্ট, একটা হচ্ছে শুক্ল আর একটা হচ্ছে কৃষ্ণ। শুক্লটা ইম্পর্টেন্ট কেন? এর মধ্যে কি আছে? শতপথ ব্রাহ্মণ উপনিষদ আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় আকৃতির উপনিষদ, ঠিক আছে। কৃষ্ণ আর সর্বপ্রাচীন উপনিষদ কোনটা? বৃহদারণ্যক। ঝামেলা শেষ। এইবার কৃষ্ণ যজুর্বেদ, তাই তো? এটাই তো আসছে। কৃষ্ণ যজুর্বেদে কোন উপনিষদ আছে? কথা উপনিষদ। কথা উপনিষদের মধ্যে কার আর কার কথোপকথন আছে? যম আর নচিকেতা। মনে রাখবে, যম আর নচিকেতা কথা বলছে, কথা উপনিষদ। কথা। এবার যমের রং কি? কালো। যমের রং কি? কৃষ্ণ যজুর্বেদ। সব মিলে গেল, মনে রাখতে আর সমস্যা হবে না আশা করি, ঠিক আছে। বৃহদারণ্যক উপনিষদ কোথায় গেল? এই বৃহদারণ্যক উপনিষদটা যে আছে না, আমাদের স্কুলের দেখবি ব্যাচে বা কোনো যে লোগো আছে আমাদের স্কুলে একটা কথা লেখা থাকে, তমসমা জ্যোতির্গময় লেখা থাকে না, যে আলোর থেকে মানে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলো। এই কথাটা যে লেখা আছে যে তমসমা জ্যোতির্গময়, এখানে লিখে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তমসমা জ্যোতির্গময় বা এরকমই কিছু একটা আছে, আমি একদম এক্সাক্ট জানি না, তবে এরকম কিছু একটা আছে। এবার যদি প্রশ্ন করে যে তমসমা জ্যোতির্গময় কথাটি কোন উপনিষদে আছে, উত্তর কি আছে? বৃহদারণ্যক উপনিষদ। বৃহদারণ্যক উপনিষদ সবচেয়ে প্রাচীন উপনিষদ। ঋগ্বেদে দেখ অনেকগুলো লিখিয়েছে যে গায়ত্রী মন্ত্র কোন ইয়েতে আছে, কোন মণ্ডলে আছে, বর্ণ ব্যবস্থা কোন মণ্ডলে আছে, ঠিক আছে। এগুলো সব এগুলোর থেকে জানতে হবে, কারণ এগুলো ইম্পর্টেন্ট। এইভাবেই কোশ্চেনগুলো দেয়। লিখে নে তোরা। আচ্ছা, এফ দিয়ে আশা করি সবার ক্লিয়ার। এবার নেক্সট আইটেমে যাই। নেক্সট বেদ তাহলে কোনটা? অথর্ববেদ। এই বেদটা হচ্ছে সব থেকে শেষে লেখা বা সময়ের ক্রমিকভাবে পরবর্তীকালে লেখা। কি বললাম, বোঝা গেল? এইবার প্রথমে আমি একদিন লিখেছিলাম যে বেদ ত্রয়ী কাকে বলে। লিখেছিলাম না? সামবেদ, ঋগ্বেদ, সামবেদ আর যজুর্বেদ, এই তিনটাকে একসাথে কি বলে? বেদত্রয়ী, ঠিক আছে। তার মানে শেষে আসছে আমার কোনটা? অথর্ববেদ। এই বেদটা বাকি তিনটে বেদের থেকে একটু আলাদা। তার কারণ কি? এই বেদটা হচ্ছে কালা জাদু প্লাস জাদুবিদ্যা, এই ধরনের বিভিন্ন সংক্রান্ত লেখা দিয়ে ভর্তি। কি বললাম, বোঝা গেল? এবার যদি প্রশ্ন করে যে জাদুবিদ্যা সংক্রান্ত আলোচনা আছে কোন বেদে? কোন বেদে? অথর্ববেদে। এই বেদের 20টা খণ্ড। কটা খণ্ড? 20টা খণ্ড। 711টা হাইম, HYMN, হাইম মানে ওই প্যারাগ্রাফ হিসেবেই ধর,
ঠিক আছে, হাইম মানে হাইম মানে কি, হাইম মানে তো একটা শ্রুতি বোঝায়, মানে একটা পার্ট অফ ইয়ে, মানে ওই যে আমরা যে বলি না সরস্বতী পুজোর মন্ত্র, জয় জয় দেবী চরাচর সারে কুচ যুব শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে, এটা একটা হাইম হলো। এই হাইমের প্রত্যেকটা যে দুটো করে লাইন গেল, ওই দুটো করে লাইন হচ্ছে একটা মন্ত্র, জয় জয় দেবী চরাচর সারে, এটা একটা মন্ত্র হয়ে গেল, এটুকু একটা মন্ত্রের পার্ট হিসেবে যাবে। যাই হোক হলো, আমি অতটা জানি না। এবং মন্ত্র কতগুলো আছে, 5, 9, 8, 7 মন্ত্র। প্রশ্ন মানে কপাল যদি খুব খারাপ হয়, প্রশ্ন যদি খুব টাফ হয়, তাহলে ভাই এইসব জিনিস জিজ্ঞাসা করবে, ঠিক আছে। মানে এই নোটস দিয়ে তোর ডাব্লিউবিপি, কেপি, পশ্চিমবঙ্গের কথা বাদ দে, পশ্চিমবঙ্গের পরীক্ষার এত কোনো লেভেল নেই যে এইসব জায়গাতে প্রশ্ন করবে। যদি ধর সেন্ট্রালের কোনো পরীক্ষা, যেমন এসএসসি, জিডি হলো, এমটিএস হলো, সিএইচএসএল হলো, সিজিএল হলো, এই ধরনের কোনো পরীক্ষায় বসলি, আশা করি বসবি এবং বসতে হবেই, তখন যদি ছ্যাঁচড়া প্রশ্ন করে, তখন এইসব জায়গা থেকে প্রশ্নগুলো দেবে সম্ভবত, ঠিক আছে, আসবে। আচ্ছা, এই অথর্ববেদে একটা উপনিষদ আছে, তার নাম কি, মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ। এবার যদি প্রশ্ন করে যে মুন্ডক উপনিষদ কোন বেদের অংশ, অথর্ববেদ, ঝামেলা শেষ। এই মুন্ডক উপনিষদে একটা দারুণ কথা আছে, যেটা আমাদের জাতীয় স্ত্রস্ত বা জাতীয় ট্যাগলাইন, আমাদের ন্যাশনাল, সেটা কি বলতো, সত্যমেব জয়তে। সত্যমেব, একটা সিনেমাও তো আছে নাকি জন আব্রাহামের, বাংলা কি আছে, হ্যাঁ সত্যমেব জয়তে আছে বাংলা, মিঠুনদার, ও সত্যমেব জয়তে কি আছে, প্রশ্ন আসলো সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে, উত্তর মুন্ডক উপনিষদ থেকে। মুন্ডুক থেকে এসে, মুন্ডক উপনিষদ থেকে। মুন্ডক উপনিষদ কোন বেদের অংশ, অথর্ববেদ। ঝামেলা শেষ, ক্লিয়ার। চলো নেক্সট পার্টে আসি। এইবার G20 সামিট হয়েছে, G20 সামিট, এটা অন্য কথা বলছি, কি সামিট, G20 সামিট। G20-র ফুল ফর্ম কি, গ্রুপ অফ 20, মানে পৃথিবীর সর্বক্ষমতাশীল 20টি দেশের একটা দল আছে, অ্যালায়েন্স, মানে এরা মিলেমিশে কিছু কাজকর্ম করে, তার মধ্যে ভারতও একটা। লাস্ট ইয়ার সম্ভবত 2024 অথবা 23-এ G20 সামিট ভারতে হয়েছিল। সামিট মানে প্রত্যেক বছর কোথাও না কোথাও এটা একটা অধিবেশন টাইপের করে। এবার এই G20 সামিটের, ঠিক আছে, একটা ট্যাগলাইন ছিল, একটা স্লোগান ছিল, সেটা হচ্ছে বাসুদেবায় কুটুম্বকম। কি, বাসুদেবায় কুটুম্বকম, মানে সমগ্র পৃথিবী আমার আত্মীয়, এটা হচ্ছে এর মানে, এটার সংস্কৃত। বাসুদেব মানে এখানে পৃথিবীকে বোঝাচ্ছে, ঠিক আছে। এই কথাটা কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে, ইম্পর্টেন্ট কেন, কারণ দুদিন আগে ইন্ডিয়া হোস্ট করলো, এবার এইসব জায়গার থেকে তো প্রশ্নগুলো কালেক্ট করবে। এই কথাটা কোন উপনিষদ থেকে নিয়েছে, মহা উপনিষদ থেকে, মহা উপনিষদ থেকে। এবার তার প্রশ্ন করলো যে বাসুদেবায় কুটুম্বকম, এই কথাটি কোন উপনিষদ থেকে নিয়ে আছে, মহা উপনিষদ থেকে নিয়েছে। কোন বেদের অংশ, অথর্ববেদ। অথর্ববেদে কি আছে, কালা জাদু, জাদুবিদ্যা, ভেষজ উদ্ভিদ, বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন উপাদানের মধ্যে লেখা আছে, ঠিক আছে। এইবার 20টি খণ্ড আছে, 711টা হাইম আছে, আর 5, 9, 8, 7টি মন্ত্র আছে, ঠিক আছে। এইবার মুন্ডক উপনিষদ কোন বেদের অংশ, অথর্ববেদ। মুন্ডক উপনিষদে আছে সত্যমেব জয়তে এই কথাটি, এবং মহা উপনিষদ কার অংশ, অথর্ববেদের। এর মধ্যে কি আছে, বাসুদেবা কুটুম্বকম, এই কথাটি। ঝামেলা ক্লিয়ার, আর কোনো সমস্যা নেই আশা করি। এইবার এই বেদে, আমাদের যে বেদ আছে, এই বেদগুলোতে কিছু কিছু নদীর নাম, কিছু আমাদের দৈনিক ব্যবহৃত জিনিসের নাম, ঠিক আছে, অন্য নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। এবার দেখা গেল বলল যে কলিং বেলকে বৈদিক যুগে কি বলা হতো, বা মোবাইলকে বৈদিক যুগে কি বলা হতো। এবার তখন তো এগুলো এক্সিস্ট করতো না, এমন কোনো জিনিস নিশ্চয়ই আছে যেটা তখন এক্সিস্ট করতো, এখন এক্সিস্ট করে, সেটার বর্তমান নাম কি, আর ওই টাইমে কী নাম করতো। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
এটা মুছে দেবো? না না লেখা নেই। লেখ। তুই কি সিনেমা টেনে যেতে নাকি? হ্যাঁ? তুই সিনেমা যেতে আপনাকে বলেছিলাম, যে মামা সিনেমায় নাও? বলছিল পড়াশোনা করে বড় হওয়া, তখন আচ্ছা মুছলাম, হ্যাঁ এফদি ভিডিওটা হচ্ছে বন্ধ হয়ে যেত। হোক। এদিকে নড়ে দেওয়ার পরে হ্যাঁ ঠিক আছে, না মাঝখানে বন্ধ করেছিলাম আমি। এইবার কি বললাম, কিছু কিছু নাম যেগুলো বৈদিক নাম আমাদের জানতে হবে, তাহলে আমরা দুটো লাইন করে দিই। একটা হচ্ছে বৈদিক নাম, আর একটা হচ্ছে সাধারণ নাম, আমরা যেটা সাধারণ জানি। বৈদিক নাম আর সাধারণ নাম। সাধারণ, ঠিক আছে। একটা কাজ করে ঘুরিয়ে দিই, তাহলে ভালো হবে। সাধারণ, আর একটা হচ্ছে বৈদিক নাম। ওকে, প্রথমে আসলো সিন্ধু। হ্যাঁ ঠিক আছে, বাংলায় সিন্ধুই লেখ, সিন্ধু। এটাকে ইংলিশে বর্তমানে কি বলা হয়? ইন্ডাস। ইন্দাস, ইন্দাস civilization। এটাকে তখনও কি বলা হতো? সিন্ধু। এবার ধর প্রশ্ন করলো যে বৈদিক যুগে নদীর দেবীর নাম কি ছিল? সিন্ধু। ঠিক আছে, তখন নদী ওইটাই ছিল, মেজর নদী। ঠিক আছে, আচ্ছা আরও নদী আসবে দেখ। এবার আসছে হচ্ছে গিয়ে বিতাস্তা। আচ্ছা বিতাস্তার বর্তমান নাম হচ্ছে ঝিলাম। ঝিলাম ছিলাম। বর্তমান নাম হচ্ছে ঝিলাম, একটা নদী। হ্যাঁ, ঝিলাম নদী। এর তখনকার নাম ছিল কি ছিল? বিতস্তা। ঠিক আছে, আর একটা নদী হচ্ছে চেনাব। চেনাব। চেনাব, এই চেনাব নদীতে একটা বিখ্যাত ড্যাম আছে, তার নাম হচ্ছে বাগালিয়ার ড্যাম। বাগালিয়ার, বাগালিয়ার, বাঙালিয়া। সালার আর বাগালিয়ার, এই দুটো ড্যাম আছে চেনাব নদীতে। এই চেনাব নদী এর তখন নাম কি ছিল? আস্কিনি। আস্কিনি, আস্কিনি। প্রশ্ন কিভাবে আসছে বলে দিচ্ছি। আর একটা নদী হচ্ছে রাভি। রাভি বৈদিক নাম কি ছিল? পুরুষিনী। পুরুষিনী। পাঁচটা হলো, 1 2 3 4। আর একটা নদী হচ্ছে বিয়াস। এটা হচ্ছে বিয়াস, হচ্ছে বিপাশা। এই 5টা নদীকে একসাথে পঞ্চনদও বলে। ঠিক আছে, এবার প্রশ্নধর দিয়ে দিল 4টে নদীর নাম দিল। পঞ্চনদের 5 নম্বর নদীটি কোনটি? অপশানে আছে গঙ্গা, হুগলি, যমুনা আর বিয়াস। উত্তর হচ্ছে বিয়াস বা বিপাশা। এইবার ঝিলাম নদীর বর্তমান নাম ঝিলাম, তাকে বৈদিক যুগে বলা হতো বিতস্তা। চেনাবের বৈদিক যুগের নাম আস্কিনি, রাবির বৈদিক যুগের নাম পুরুষিনী, বিয়াসের বৈদিক নাম বিপাশা। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা এবার আরও কিছু আছে, সেটা হচ্ছে আরও দুটো নাম হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মুসলাম উপরটা। হ্যাঁ আমি, হ্যাঁ হ্যাঁ পরপর যাবে, এইভাবেই একটা লিস্ট করে নে। দুটো আগে নদী দিয়ে নি, তারপর বাকিটা দিচ্ছি। আচ্ছা আর একটা নদী হচ্ছে কি আছে শুধু, সতলুজ। বাংলায় যদি বলা হয় শতদ্রু। বৈদিক যুগের নাম কি ছিল? শতদ্রী। শতদ্রী, ঠিক আছে। একটা বিখ্যাত বিখ্যাত এই প্রশ্নটা থাকবেই মোটামুটির মধ্যে, আমার যা মনে হচ্ছে। তার কারণ হচ্ছে এই বছর ইয়ে হলো, ওটার নাম কি, মহাকুম্ভ হলো। মহাকুম্ভে 3টি নদীর সঙ্গম হয়, গঙ্গা, যমুনা আর সরস্বতী। বর্তমান নাম কি? সরস্বতী। এই সরস্বতী নদীটা বিহারে হারিয়ে গেছে গিয়ে।
আচ্ছা, বিহারে হারিয়ে গেছে, এই সরস্বতী নদীটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এর জন্য বিহার সরকার এই সরস্বতী নদী খোঁজার দায়িত্বে আছে এখন। সরস্বতী নদীটাকে খুঁজে বের করতে হবে কোথায় গেল। এইটাই তো কথা, এইটা আগে বৈদিক যুগে প্রবাহিত হতো, তবে মানে আমরা তো জানি পৃথিবীতে ভৌগোলিকভাবে পরিবর্তন হয়, সে পরিবর্তনের কোনো কারণে এখন মনে করা হয় যে নদীটা প্রবাহিত হচ্ছে, কিন্তু মাটির নিচ থেকে হচ্ছে কোথাও। একই ফার একই ফিউজ এগুলো যখন ভূগোলে পড়বি তখন এগুলো আবার ক্লিয়ার হয়ে যাবে যে ব্যাপারটা কি, মাটির নিচে জল কোত্থেকে আসলো। আছে সরস্বতী নদীকে শতদ্র, হ্যাঁ, এই সরস্বতী নদীকে বৈদিক যুগে কি বলা হতো? বলা হতো হচ্ছে নন্দী তারা। নন্দী তারা। এবার প্রশ্ন করতে পারে নন্দী তারা কোন নদীটির বৈদিক নাম? উত্তর হচ্ছে জয়গুরু সরস্বতী। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা নেই। আচ্ছা, এইবার দেখ, এইগুলো তো নদীগুলো চলে গেল সব লাইন বাই লাইন, তাই তো? নদীগুলো একবারে মিটিয়ে দিলাম। এইবার আমাদের এখন বলা হয় গরু। গরু, হ্যাঁ, এই বৈদিক ও সাধারণ নাম আর বৈদিক নাম। ঠিক আছে, মানে বৈদিক যুগের লোকেরা এগুলোকে কি নামে বলতো? আমরা এখন কি বলি? গরুকে গরু। বৈদিক যুগে কি বলা হতো? অঘ্না। অঘ্না, অ ঘয় নয় জফলায় আকার, অঘ্না। ঠিক আছে, এবার যে প্রশ্ন করতে পারে নিম্নলিখিত কোন জিনিসটির নাম বৈদিক যুগে অঘ্না ছিল? উত্তর অপশন অনেক কিছু থাকতে পারে, তার মধ্যে রাইট উত্তর হচ্ছে গরু বা গাভী। ঠিক আছে, উপরটা একটু মুছি। এইবার নেক্সট আছে হচ্ছে কি কুল, সরি, পরিবার। এটাকে বৈদিক যুগে বলা হতো কুল। এবং কুলের যে প্রধান থাকতো, কুলের যে হেড থাকতো, ঠিক আছে, তাকে বলা হতো কুলু। আমাদের পরিবারের প্রধানকে বাবা, যদি বাবা থাকে বাবা, ঠাকুরদা থাকলে ঠাকুরদা, যেই হেড থাকুক তাকে কি বলা হতো? কুলু। কুলু, কুলু, নট কুলু, কুলু, জাস্ট কুলু। আচ্ছা, হিমালয়। হিমালয়, আমাদের এখন হিমালয় আছে না, পর্বত। হিমালয় পর্বতকে কি বলা হতো? হিমবত বা হিমাবত। ঠিক আছে, আরো কিছু জিনিস জানতে হবে, যেমন হচ্ছে গরুর জন্য যুদ্ধ, জন্য যুদ্ধ, সেটাকে বলা হচ্ছে গাভিষ্ঠী। গাভিষ্ঠী। ধান, ধান, আমাদের ধান, বর্তমান ধানকে আগে কি বলা হতো? ব্রীহি। ঠিক আছে, লোহাকে কি বলা হতো? লোহা। লোহাকে বলা হতো অয়স। লোহাকে বলা হতো অয়স। আর যে খুব বড় লোক থাকতো, বড় লোক, পরিবারটা মুছে দি, হ্যাঁ, ধনী লোক, ধনী, ধনী ব্যক্তি, মহেন্দ্র সিং ধনী ব্যক্তি। ধনী ব্যক্তিকে কি বলা হতো? গোমত। কেন? কারণ বৈদিক যুগে বা পরবর্তী বৈদিক যুগে, যে বৈদিক টাইমকালটা চলছে, এই সময়কালে আসল মানুষের কাছে ধন সম্পদ বলতে একটা জিনিসই ছিল, সেটা হচ্ছে গরু। তখন যার কাছে যত গরু সে তত বড় লোক, এইটা হচ্ছে হিসাব। ক্লিয়ার? এইবার এই বৈদিক পড়ার, মানে বৈদিক যুগ তো আমরা এখন পড়ছি, এই বৈদিক যুগের পড়ার অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ষড়দর্শন। কি বললাম? ষড়দর্শন। এবার আমরা ষড়দর্শন নিয়ে আলোচনা করব, আশা করি এগুলো সবার ক্লিয়ার।
এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্বরদর্শন। এটা কিসের? বৈদিক যুগেরই বলছি। দর্শন কি? দর্শন মানে হচ্ছে দেখা। ধর আমি একটা এই জলের বোতলটাতে, এই ধর এখানে জলের বোতল আছে। এবার আমি যদি প্রশ্ন করি যে জলের বোতলটা আর্ধেক খালি না আর্ধেক ভর্তি, অর্ধেক খালি অর্ধেক ভর্তি। উত্তর যে কোনো একটা দিতে হবে। অর্ধেক খালি। তুই? অর্ধেক ভর্তিও তো আছে। অর্ধেক ভর্তি। কে কিভাবে দেখছে এটা তো এটা তো দর্শন, মানে দেখা। এই সমাজ কিভাবে আমরা দেখছি, ঈশ্বরকে আমরা কিভাবে দেখছি, ঠিক আছে? ঈশ্বরকে কেউ দেখছে যে ঈশ্বর হিসাবে, কেউ দেখছে বিজ্ঞান হিসাবে, কেউ দেখছে মানুষের আকৃতির হিসাবে। এই যে দেখা, সমাজকে দেখা, সামগ্রিক বিষয়কে দেখা, এটাই হচ্ছে দর্শন। বৈদিক যুগে এরকম 6টা দর্শনের উল্লেখ আমরা পাই। কটা? 6টা। সেগুলো একত্রে আমরা কি বলি? স্বরদর্শন। এই স্বরদর্শনের 6টা দর্শনের 6জন প্রবক্তা আছে। 6টা দর্শন পেয়ে গেলাম, 6টা দর্শনের 6জন প্রবক্তা পেয়ে গেলাম, বাস এইটুকুই, আর কিছু জানা লাগবে না। স্বরদর্শন সম্পর্কে আসি তাহলে 1 2 3 4 5 6, এই তো, আর কিছু নেই। 6টা দর্শনে আসি। প্রথম হচ্ছে সাংখ্য। সাংখ্য দর্শন, সংখ্যা না সাংখ্য, হ্যাঁ। তারপর আছে ন্যায়, দর্শন। হ্যাঁ। তারপর আছে বৈশেষিক, তারপর আছে যোগ দর্শন, তারপর আছে উত্তর মীমাংসা, মীমাংসা এবং পূর্ব মীমাংসা। হলো, এই তো 6টা দর্শন। সাংখ্য দর্শনের প্রবক্তাকে কপিল, মহর্ষি কপিল। ন্যায় দর্শনের প্রবক্তা গৌতম। বৈশেষিক কনাদ। এই বৈশেষিক দর্শন কিন্তু তোর কেমিস্ট্রি, হ্যাঁ। এই বৈশেষিক দর্শনের প্রবক্তা কনাদই সর্বপ্রথম অণু এবং পরমাণু এর ধারণা দিয়েছিল। মহর্ষি কনাদ, উনি প্রথম অণু আর পরমাণু ধারণা দিয়েছিল ওনার বেদে, এই দর্শনে, বৈশেষিক দর্শনে প্রথম উনি বলেছিল। আচ্ছা, যোগকে যোগ, যোগ যোগ মানে ব্যায়াম ট্যাম করার কথা মনে হলে কার কথা মনে পড়ে? রামদেব। কোন ব্র্যান্ড? ওনার ব্র্যান্ডের নাম কি? পতঞ্জলি। তো যোগের ফাউন্ডার হচ্ছে পতঞ্জলি। হয়ে গেল। উত্তর মীমাংসা হচ্ছে বদ্রায়ন, বদ্রায়ন। আর পূর্ব মীমাংসা হচ্ছে জৈমিনী, ঋষি জৈমিনী। এই মৈমিনী করি কেন? জৈমিনী। জৈমিনী। এর দিকে ক্লিয়ার? এবার যদি প্রশ্ন করে যে ন্যায় দর্শনের প্রবক্তা কে? বৈশেষিক, যোগ, সাংখ্য, উত্তর মীমাংসা, পূর্ব মীমাংসা, জৈমিনী। হয়ে গেল 6টা। প্রশ্ন যদি করে এটাই করবে, যদি এই স্বরদর্শন থেকে কোশ্চেন করে। এবার নেক্সট আইটেম। এই অবধি আশা করি প্রত্যেকের ক্লিয়ার। এতক্ষণ আমরা কি দেখলাম? দেখলাম হচ্ছে বেদ, এত এত বেদ, এত এত উপনিষদ, তারপর দর্শন দেখলাম। এইবার আমাকে বল, আমরা আলোচনা করছি কি? বৈদিক সিভিলাইজেশন। বৈদিক সিভিলাইজেশন তো, বা বৈদিক সভ্যতা। সভ্যতা গড়ে ওঠে কাদের নিয়ে? মানুষ নিয়ে। আর মানুষ গড়ে তোলে সমাজ। এইবার চলে আসি বৈদিক সমাজটা কেমন দেখি। বৈদিক সমাজ,
এই বৈদিক সমাজ পড়াতে পড়াতে আমি পরবর্তী বৈদিক যুগটা একই সাথে বলে দেবো। পরবর্তী বৈদিক যুগ কিচ্ছু লিখতে হবে না, আমি খালি একবার বলে দেবো, তাহলেই তোরা সেটিং হয়ে যাবে। ঠিক আছে, দেখ বৈদিক যুগে 4টে বর্ণ ছিল, 4টে বর্ণ, চতুর্বর্ণ ছিল, ছিল কি ছিল না? এই চতুর্বর্ণগুলো কীরকম ছিল? পেশাগত, জন্মগত না কিন্তু পেশাগত। মানে ধর আমি ব্রাহ্মণ, আমি পূজা অর্চনা করি, আমার ছেলে ব্যবসা বাণিজ্য করা শুরু করলো, তাহলে সে কোন ধর্মের হয়ে গেল? ওই কোন বর্ণের হয়ে গেল? বৈশেষিক, সরি বৈশেষিক না বৈশ্য? বৈশ্য। ভালো করে ক্লিয়ার করো, 4টে বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবার দেখা গেলো কেউ শূদ্র আছে, সে সেবা তো করেছেন, তার ছেলে দেখা গেলো পড়াশোনা করে বেদ পড়েছে, ব্রাহ্মণ হয়েছে, তাহলে সে ব্রাহ্মণ হয়ে গেল। আবার তার ছেলে দেখা গেলো যুদ্ধ টুদ্ধ করা শুরু করলো, তাহলে সে কী হয়ে যাবে? ক্ষত্রিয় হয়ে যাবে। সুতরাং বর্ণ ব্যবস্থাটা ছিল পেশাগত, নট জন্মগত। এবার পরবর্তী বৈদিক যুগে গিয়ে সেটা জন্মগত হয়ে গেল। এবার যদি প্রশ্ন করে যে কোন সময়ে বর্ণ ব্যবস্থা জন্মগত হয়ে গেছিল, সেটা পরবর্তী বৈদিক যুগে। কারণ আমরা জানি কি বৈদিক যুগে তো পেশাগত ছিল, তাই তো? আমার ভাই সব ঠিক আছে? নেক্সট কি আছে? আচ্ছা, বাল্য, হ্যাঁ বিবাহ, কমা সতী, কমা পর্দা ইত্যাদি ছিল না। বৈদিক যুগে এসব ছিল না। সতী প্রথাও ছিল না। সতী প্রথাটা কি? গুপ্ত যুগে একটা প্রথা চালু হয়েছিল যে স্বামী মারা গেলে তার চিতায়, জ্বলন্ত চিতায় স্ত্রীকেও বসিয়ে দিত, এখন শেষ, ফিনিশ। সেই ধরনের কোনো জিনিস এই যুগে ছিল না, মানে খুব ভালো ছিল, বুঝতে পারছিস তো? মানে উৎকৃষ্টতম সমাজ ছিল, লোকে পড়াশোনা করতে বেশ ভালো। আচ্ছা, এবার এখানে কি বিধবা বিবাহ হতো না হতো না? বিধবা বিবাহ হতো, হ্যাঁ। বিধবা, আচ্ছা পর্দা ওটা কি? বিধবা বিবাহ হতো। পর্দাটা কি, তাই তো? পর্দা প্রথা হচ্ছে যে নারীরা পুরুষের মানে সমাজের সামনে আসতে পারবে না। যেমন আজকাল না, শুধু ওইটা না, ব্যাপারটা সেটাই না। ব্যাপারটা হচ্ছে যে মানে নারীরা সামগ্রিকভাবে সামাজিক যেসব ধরনের কাজকর্ম, দেখা গেল আমাদের এখন কি স্কুলের টিচাররা, ফিমেল টিচারও আছে, মেল টিচারও আছে, দেখা গেলো তখন নির্দেশ দিল যে শুধুমাত্র মেল টিচার, মহিলারা কী করে বাড়ির কাজ করবে, অর্থাৎ সামাজিক কোনো কাজে তারা অংশ নেবে না। এইটা ছিল না। সুতরাং নারী পুরুষের সমান অধিকার ছিল। পুরুষের পাশাপাশি নারীরাও কাঁধে কাঁধ মিলে কাজ করতে, মানে ইভেন এখনের থেকেও বেটার ছিল। কারণ কি আমি আগের দিন বললাম, যেই মহিলারা বেদ জানতো, বেদ পড়তে জানতো, তাদের কি বলা হতো? ব্রহ্মবাদিনী। দেখানো আছে? চলো, বিধবা বিবাহ চালু ছিল। বিধবা বিবাহ কারা করতো? দেখা গেল দুই ভাই, রাম আর শ্যাম। রাম মরে গেল, শেষ। এবার রামের বউয়ের সাথে শ্যাম বিবাহ করতে পারবে চাইলে, পারবে চাইলে, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি এ পাবে বিবাহ করার। এর জন্য একে বলা হতো দ্বিবর, মানে সেকেন্ড হাজবেন্ড। এই দ্বিবর থেকে দেবর বা দেওর কথাটা এসছে, ঠিক আছে? যেটা আমরা বর্তমানে প্রচলন করি। কেমন বোঝা গেল? আচ্ছা, এইবার এই বিধবা বিবাহকে তখন কি বলা হতো? নিয়োগী বলা হতো। নিয়োগী, নিয়োগী বলা হতো। বিধবা বিবাহকে কি বলা হতো? নিয়োগী। এবার সমাজ পরিচালনার জন্য কি বললাম? সমাজ পরিচালনার জন্য 3টে জিনিস ছিল: সভা, সমিতি আর বিধাতা। সভা, সমিতি আর বিধাতা। সভায় কি খুব স্বল্প সংখ্যক বয়োজ্যেষ্ঠ লোকেদের নেওয়া হতো। তাহলে লিখে দিই। আর সভা, সভা মানে সবাই আয়, সবাই সব 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 মানে সবাই আসবে না, সবাইকে ডাকতে, কিন্তু সবাই আসবে না। ফিউ পিপল, ফিউ
ফিউ পিপল, PUPLE। এবার শেষ। সমিতি, এবার সমিতিতে 1-2 জনকে নিয়ে হবে না, সবাইকে নিয়ে সমিতি হবে, তার মানে লিখে দিতে অল পিপল, অল পিপল। আর বিধাতা কি? বিধাতা মানে যারা রিলিজিয়াস, মানে ধর্মকর্মের সাথে যুক্ত, তাহলে এখানে লিখতে পারি রিলিজিয়াস পার্সন, রিলিজিয়াস পার্সনস। ঠিক আছে? বুঝলাম এটা উপরটা, তারপর নিচটা আসছে। উপর লিখিস নি তোরা? উপর। এইবার সমাজের কাঠামোটা কিরকম ছিল? সমাজের কাঠামোটা কিরকম ছিল? প্রথমে সমাজের সর্ব উঁচু পদে ছিল কারা? পুরোহিত, পুরোহিত বা ব্রাহ্মণ। দ্বিতীয় পর্যায়ে কারা ছিল? ওটা তো সমাজের কাঠামো, পরিচালনার কথা বলছি, কিভাবে পরিচালিত হতো। প্রথমে কি? একদম রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার, প্রত্যেকটা রাজ্যের কি, তারপর CM, চিফ মিনিস্টার, তারপর বিভিন্ন মন্ত্রী, আমলা টামলা চলে আসলো। তারপর হচ্ছে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ব্লকের BDO, তাই তো? এরকমভাবে তো ভাগাভাগি হচ্ছে। তারপর গ্রামের সর্বশেষের মেম্বার, এই তো। সেনানি, সেনানি, আর শেষে হচ্ছে গ্রামনি। এবার আমাকে একটা প্রশ্ন বলতো, বৈদিক যুগে পরিবারকে কি বলা হতো? পরিবারকে কখন খাচ্ছে কুল কুল বলা হতো, কুল 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 বলা হতো। আর কুলের যে প্রধান থাকতো তাকে কি বলা হতো? তাকে কুলু। কুলু, হ্যাঁ কুলু। তা গ্রামের যে প্রধান তাকে কি বলা হতো? গ্রামনি। গ্রামনি, আচ্ছা। গ্রামের প্রধানকে বলা হতো গ্রামনি। সেনার যে প্রধান থাকতো তাকে বলতো সেনানি। সেনানি। আর যে পুরোহিত সমাজের উপরে থাকতো, যে লেভেলে থাকতো, তাকে বলতো পুরোহিত। ঠিক আছে? আর কি আছে দেখি। আচ্ছা, লিখবি? লেখ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এগুলো দেখলাম। এইবার আমি কি বললাম যে সমাজের সবচেয়ে উঁচু স্থানে কারা বিরাজ করতো? পুরোহিতরা। এই কথাটা না ব্রেনের মধ্যে একটু মানে হাইলাইট করে রেখে দে কোথাও, তার কারণ কি? এটা লাগবে, এটা পরের ক্লাস যখন আসবে তখন লাগবে। একটা জিনিস আমি এখানে বলে দিই, যে এই যে বৈদিক সমাজে যা যা ভালো কিছু দেখলি, সেগুলো পরবর্তীকালে গিয়ে থাকবে না, পরবর্তী বৈদিক যুগে সেগুলো নেই। মহিলাদের সবার সম্মুখে আসা বন্ধ, মহিলাদের পড়াশোনা করা বন্ধ, বাল্যবিবাহ শুরু হয়ে যাচ্ছে, বহুবিবাহ শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর হচ্ছে তোর বিধবা বিবাহ বন্ধ হয়ে যাচ্ছে। সত্যিটা অবশ্য আরও অনেক পরে শুরু হয়েছে, তখনও শুরু হয়নি। আচ্ছা, এইবার আরও 2-1টা জিনিস লিখে নিতে পারিস, এগুলো একটু ছোটোখাটো জিনিস। যে বৈদিক যুগে অদিতি কার বান্ধবীর নাম রে? অদিতি হচ্ছে গার্লফ্রেন্ডের বোন। সব দেবতাদের মা, মাদার অফ অল গড। ঠিক আছে? আর একটা জিনিস, যে 4টে আশ্রম পেয়েছিলাম না আমরা, চতুরাশ্রম। হ্যাঁ, চতুরাশ্রম। এটা কোন উপনিষদ থেকে পেয়েছিলাম? কোন বেদ থেকে পেয়েছিলাম চতুরাশ্রম ব্যবস্থা? ঋগ্বেদ থেকে, তাই তো? জবল উপনিষদেও এর উল্লেখ আছে, জবন উপনিষদেও এর উল্লেখ আছে। দেখা গেল বললো যে চতুরাশ্রম ব্যবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে, অপশানে ঋগ্বেদ নেই, কি আছে? জবল উপনিষদ আছে। উত্তর কি হবে? জবল উপনিষদ। তখনকার লোকেদের মূল কারবার কি ছিল? মূল কারবার ছিল পশুপালন, তাই তো? রাখাল। সমস্যা নেই কোনো? রাখাল। রাখাল।
রাখাল বালক গরু চড়ায়। খুব মশা। আমাকে মশা কামড় দিল না, ভয় পাচ্ছে রে। এই অবধি কি সবার ক্লিয়ার? আচ্ছা, প্রশ্নটা কি বলে লাস্টে পশুপালন প্রশ্নটা? বৈদিক যুগের লোকেদের মূল পেশা কি ছিল? উত্তর পশুপালন। রাখা কি বলো? আর চতুরাশ্রম ব্যবস্থা কোন উপনিষদেও লক্ষ্য করা গেছে? সেটা হচ্ছে জবল উপনিষদ। ঠিক আছে, এইবার আলোচনা হবে বৈদিক যুগের অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে বিবাহ। এটা কি নেক্সট নাকি একসাথে? বৈদিক যুগেরই পার্ট। বৈদিক যুগ এখনো শেষ হয়নি, বৈদিক যুগের একটা পার্ট। যেমন বৈদিক যুগের সমাজ ব্যবস্থা পড়ালাম, বৈদিক যুগের কিরমভাবে শাসিত হতো সেগুলো পড়ালাম। এবার বৈদিক যুগের বিবাহ কিভাবে আছে আর বেদে কি কি বিবাহের উল্লেখ আছে, ঠিক আছে, সেগুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করব। বিবাহ, তাই তো? বিবাহ কটা? মেনলি দু রকম বিবাহ হয়, আর বিবাহের পদ্ধতিগুলো আলাদা আলাদা করছি আমি। একটা হচ্ছে অনুলোম বিবাহ, আর একটা হচ্ছে প্রতিলোম। অনুলোম বিবাহ আর প্রতিলোম বিবাহ। এই অনুলোমে কি হয়? অবশ্যই বিবাহ হবে একটা মেল আর একটা ফিমেলের মধ্যে, একটা মেলের মধ্যে আর একটা ফিমেলের মধ্যে, এই তো বিবাহ হবে। এখন অনেক রকম হচ্ছে, ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে, সেগুলো আলাদা প্রসঙ্গ বহির্ভূত ব্যাপার। এইবার আগের সময় ছিল এরকম? না, এই ধরনের নিদর্শন আর কোথাও পাওয়া যায়নি। তাহলে এই যুগটা এমন কেন এখানে এত কিছু ছিল? এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো হওয়ার। যাই হোক, হলো অনুলোম বিবাহ কোনটাকে বলছে? যেখানে পুরুষ বা মেল হবে উচ্চ বংশের, মহিলা হবে নিচু বংশের। ওকে, দেখা গেল যে পুরুষ আছে সে ব্রাহ্মণ আর মহিলা শূদ্র, সেটাকে বলছে অনুলোম বিবাহ। প্রতিলোমে কি হচ্ছে? অপোজিট কেস। মহিলা পুরুষ হচ্ছে নিম্ন বংশের, আর উচ্চ বংশ এই মহিলা হচ্ছে উচ্চ বংশের। এই অবধি ক্লিয়ার? একদম। ব্যাস। আছুত কাকে বলে? হ্যাঁ, আছুত আছুত। আছুত কাদের বলবে? যাদের ছোঁয়া যায় না। কাদের ছোঁয়া যেত না? এই পরবর্তী বৈদিক যুগে গিয়ে যখন বর্ণ ব্যবস্থাটা পেশাগত থেকে জন্মগত হয়ে গেল, যে শূদ্রের ছেলে শূদ্রই হবে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণই হবে, তখন এই ধরনের কি কাস্টের যে ডিফারেন্সিয়েশনটা সেটা অনেকটা বেড়ে যায়। প্রথম যুগে কাস্ট, এই বিবাহের কথা বলে আমার প্রজাপতি আসলো, গায়ে করলে যা হয় হোক দেখা যাবে। এবার কাস্টের যে ছোবো না ছোবো না, যাবো না যাবো না, খাবো না খাবো না, এই জাতীয় যে ব্যাপারটা, এটা বৈদিক যুগে ছিল না। মানে সমাজ চারটে বর্ণে বিভক্ত থাকলেও তাদের মধ্যে কিন্তু ভালো যোগাযোগ ছিল। এইটা পরবর্তী বৈদিক যুগে গিয়ে নষ্ট হয়ে যায়। পরবর্তী বৈদিক যে ওই ছায়া মারালে পরে আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, এই ধরনের যে বিভিন্ন ধরনের উল্টোপাল্টা নিয়ম আচার কুসংস্কার পরবর্তী বৈদিক যুগে শুরু হয়। এই দুটো টাইপের বিবাহ ছাড়াও আরও অনেকগুলো বিবাহ হতো, যেগুলো এক, প্রথমটা হচ্ছে অসুর বিবাহ। অসুর বিবাহ, ঠিক আছে? কন্যা ক্রয় করে, মানে কিনে নিল, মেয়েটাই কিনে নিয়ে বিবাহ করলো, এটা হচ্ছে অসুর বিবাহ, ঠিক আছে? সেকেন্ড, ব্রহ্ম বিবাহ। ব্রহ্ম বিবাহ, সেম কাস্ট বা সেম বর্ণ যদি হয়, দেখা গেলো ব্রাহ্মণ বিয়ে করলো, ক্ষত্রিয় বিয়ে করলো, তাহলে সেটা হচ্ছে একই বর্ণের হতে হবে তাকে, তাহলে সেটা হচ্ছে ব্রহ্ম বিবাহ। তারপরে আছে দৈব বিবাহ। ওটা কি সেম? কোনটা? সেম বর্ণ, বর্ণা, VARNA, বর্ণা। দৈব বিবাহ কি? যদি কোনো পিতা তার কন্যাকে কোনো পুরোহিতের কাছে বা কোনো মন্দিরে দান করে দেয়, সেটাকে বলা হচ্ছে দৈব বিবাহ, ঠিক আছে? ঈশ্বরের সাথে দেখা গেলো বিয়ে করে দিল, সেটা হচ্ছে দৈব বিবাহ। আচ্ছা,
আর কি আছে, গান্ধর্ব বিবাহ, গান্ধর্ব বিবাহ এই শব্দটা হয়তো চেনা শোনা আছে। গান্ধর্ব বিবাহ মানে হচ্ছে লাভ ম্যারেজ। তোর বান্ধবী করেছে লাভ ম্যারেজ? বললাম না আগে কোনটা বললি যেন? এবার পরেরটা হচ্ছে প্রজাপতি বিবাহ। প্রজাপতি বিবাহ বিনা পণ, বিনা পণ মানে কোনো রকম পণ হবে না, পণ দেওয়ানোর ব্যাপার নেই। এইখানে যেমন দেখ, কন্যা ক্রয় করে মেয়েকে কিনে নিল, এটা যেমন অসুর বিবাহ। আর একটা হচ্ছে অর্শ বিবাহ, অর্শ বিবাহ বলে একটা বিবাহ আছে। ওই বিবাহটা কি করা হয়, গরু বা অন্য ধনসম্পত্তির বিনিময়ে মেয়েটাকে বিবাহ করা হয়, ঠিক আছে? পশুর বিবাহ এখনো হয়? হয় পশুর বিবাহ হয় এখন? কে জানে, গ্রামের দিকে হয়তো হতে পারে। আচ্ছা, পিশাচ বিবাহ, পিশাচ এইটা হয় পিশাচ বিবাহ। পিশাচ বিবাহ কি, মেয়েটাকে ধর্ষণ করা বা রেপ করার পরে সেটাকে তাকে বিয়ে করে নেওয়া বলপূর্বক, বা মেয়েটা যখন ঘুমিয়ে আছে তখন তাকে বিয়ে করে নেওয়া, এটা হচ্ছে পিশাচ, পিশাচ বিবাহ। আর একটা হচ্ছে রাক্ষস বিবাহ, রাক্ষস। রাক্ষস বিবাহ কি, কিডন্যাপ করে বিয়ে করলো মেয়েকে, দেখা গেলে বাংলা সিনেমায় খুব দেখা যায়। এটা ইয়েতে হয় কোন কোন জায়গায় জানো? মুভিতে কত হয়, মুভিতেই বেশি হয় যে মেয়েকে কিডন্যাপ করে বিয়ে করে নেওয়ার জন্য ধান্দা করছে। ছিল বৈদিক যুগে হয়তো, দেখা গেলো কেউ কারোর মেয়েকে কিডন্যাপ করে বিয়ে করে নিল, সেটা হচ্ছে রাক্ষস বিবাহ। এফডি ক্লিয়ার? এইবার এরপর থেকে আমাদের শুরু হবে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের পার্ট, পরের পার্ট। আচ্ছা, আমরা কি দেখলাম, যে মানুষ একটা বসতি তৈরি করলো, বসতি তৈরি করার পর সেটাকে ঘিরে কেন্দ্র করে মানুষের জীবন খুব সুন্দরভাবে পরিবৃত হচ্ছে। এবার পরবর্তী বৈদিক যুগে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, যে সমস্ত জিনিসগুলো আর ভালো থাকলো না, একটু খারাপ 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 হতে থাকলো, তাই তো? এইবার এই খারাপ থেকে জন্ম নিল আমার আমার ভাব, ঠিক আছে? আমার জমি, আমার জায়গা, আমার ক্ষেত, আমার গোলা, আমার ধান, আমার চাষ, এই আমার আমার যখন চলে আসলো, আমার আমার থেকে শুরু হলো প্রতিপত্তি, কে কত ধনী কে কত বড়লোক। যে ধনী সেই শুরু করলো শাসন কার্য। কি বললাম, বোঝা গেছে? এবং এর থেকে আস্তে আস্তে সৃষ্টি হলো রাজ্য এবং রাষ্ট্রের। রাজ্য যখন রাষ্ট্রের শুরু হলো, তাদের মধ্যে শুরু হলো সংঘর্ষ, যুদ্ধ ইত্যাদি, ঠিক আছে? এবং পরবর্তী বৈদিক যুগে এই ব্রাহ্মণ যারা ছিল বা পুরোহিত যারা ছিল, এদের অত্যাচার প্রচণ্ড বৃদ্ধি পেয়েছিল। মানে এদের যে দেনা পাওনা, বিভিন্ন দাও দাও, আমার এটা করতে হবে ওটা করতে হবে, 10টা শাড়ি, 10টা গরু, 10 ঘোড়া কলসি স্বর্ণ মুদ্রা না হলে আমি পরে যজ্ঞ করবো না, এই দান ধ্যান, এইগুলোর একটা প্রেশারে এসে মানুষ তখন একটা বিকল্প চাইলো, বিকল্প, যে না, এটার অল্টারনেটিভ কোনো একটা কিছু আসুক, নাহলে হচ্ছে না, আর হয়ে উঠছে না। ধর্ম ছাড়া মানুষ নয়, মানুষকে ছাড়াও ধর্ম নয়, এটা একটা বাস্তব কথা। তখন মানুষ বিকল্প ধর্ম হিসেবে কিছু চাইছিল, সেই মুহূর্তে আবির্ভাব হলো বুদ্ধদেব, ঠিক আছে? এর পরের ক্লাস শুরু হবে বৌদ্ধ ধর্ম থেকে। এফডি ক্লিয়ার? ব্যাস, তাহলে আজকে যাই হোক, যদি বৌদ্ধ ধর্ম থেকে পরের দিনের ক্লাস শুরু হবে। যদি সবার ভিডিও ভালো থেকে থাকে, লাইক করবা, সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, জানি কেউ দেখবে না, এই তো আর কি।